যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি, আমরা বলবো সেটা তার রাজনৈতিক কার্যালয়ে রাখে। যদি কেউ মুজিবকে রাখতে চায়, যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে, কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না। মুজিব যদি সর্বজনীন হতো, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না। নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে। আমরা যারা সন্তান না, যাকে তাকে আমরা বাপ ডাকি না। উপদেষ্টা পরিষদ নিয়ে ডক্টর ইউনূসকে নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে। ডক্টর ইউনূস বাধ্য হচ্ছেন, বাধ্য হবেন। তাহলে অতি দ্রুত আগামীকালকেই তাদেরকে বিক্ষোভের ডাক দিতে হবে। এই উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিবাদের দোসরদের বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষ রাস্তায় নামে নাই। আসলে আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই। অতএব আপনারা যদি মনে করেন নাহিদ আমাদের অহংকার, নাহিদ আমাদের গৌরব, নাহিদ আমাদের আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, নাহিদ আমাদের দেশের জাতীয় সম্পদে রূপান্তরিত হয়েছে, সেই নাহিদকে নিয়েও ধান্দা যারা করতে চাও করবা, তাদেরকে দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, দেশবাসী কোনোদিন অ্যাকসেপ্ট করবে না। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। মুজিব যেহেতু ফ্যাসিবাদের খাতায় নাম লিখিয়েছে বাকশালের মাধ্যমে, এবং দ্বিতীয় স্তরে শেখ হাসিনা যেহেতু 15 বছর ধরে মুজিবকে সামনে সামনে রেখে রেখে আমাদেরকে নিপীড়ন করেছে, ভোটাধিকার বঞ্চিত করেছে, আমাদের কথা এই মুজিবকে নিয়ে কোনো রাজনৈতিক ব্যবসা বাংলাদেশে আর হবে না, হবে না। যদি কেউ রাখতে চায় মুজিবের ছবি, আমরা বলবো সেজন্য তার রাজনৈতিক কার্যালয়ে রাখে। যদি কেউ মুজিবকে রাখতে চায়, যদি তার ছবি তার ঘরে গিয়ে রাখবে, কিন্তু মুজিবকে সর্বজনীন বানানোর চেষ্টা করবেন না। মুজিব যদি সর্বজনীন হতো, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতো না। মুজিব যদি সর্বজনীন হতো, 30,000 মানুষকে হত্যা করতো না। মুজিব কখনোই সর্বজনীন ছিল না। মুজিবকে যারা পিতা বানিয়েছে, কলমের খোঁচায় জনগণের ম্যান্ডেট না নিয়ে, গণশুনানি না নিয়ে, নিজেদের ইচ্ছা মতো নিজেদের বাপকে আমাদের বাপ বানিয়েছে। আমরা যারা সন্তান না, যাকে তাকে আমরা বাপ ডাকি না। শুরু করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বললেন তার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে শেখ মুজিবের এই ছবি দেখা নিয়ে। তারপর আমার একসময় খুব প্রিয় একজন আপা ছিলেন, রুমিন ফারানা। এই প্রিয় আপা তিনি বললেন যে ছাত্রলীগকে নিষিদ্ধ করার এই সরকারকে। এরপরে এসে 2 দিন আগে রুহুল কবির রিজভী বলে ফেললেন শেখ মুজিবের এই ছবি এখান থেকে সরানো হোক, এটা আমরা চাই না। এগুলোর পেছনে কি কারণ সেটা বাংলাদেশের মানুষ পরে জানবে বা পরে জানানো হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, বিএনপির ডাকে কিন্তু এই দেশের মানুষ রাস্তায় নামে নাই। আসলে এটা মনে রেখে তারপরে কথাবার্তা বলতে হবে। এবং আমরা কিন্তু বিএনপির পয়সায় জীবনের ঝুঁকি নিয়ে পরিবারকে বিপদে ফেলে বিদেশে বসে কথা বলি নাই। দুঃসময়ে যেহেতু বিএনপির সাপোর্ট নেই নাই, সুসময়ে বিএনপির সাহায্য নিয়ে, বিএনপির কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিএনপির পক্ষেই কথা বলতে হবে। এটা আমাকে দিয়ে অন্তত সম্ভব না। ইনশাআল্লাহ আল্লাহ যদি মস্তিষ্কটা যদি ঠিক রাখেন, ওইটা আল্লাহর রহমতে কোনোদিন করবো না। এই মগজ বিক্রি করে খাবো না। যেটা মনে করি, যেটা চিন্তা করি, ওইটা মৃত্যুর আগ পর্যন্ত ওই জায়গাতেই থাকবো। বাংলাদেশের মানুষ শেষ দিন পর্যন্ত দেখবে ইলিয়াস হুসাইন যেখানে ছিল সেইখানেই থাকবেন। অতএব আপনারা যদি মনে করেন ভারতের পক্ষে থাকবেন, আওয়ামী লীগের পক্ষে থেকে তারপরে আপনারা রাজনীতি করবেন, 2001 থেকে 5 পর্যন্ত আসলে এত বিশাল ভালো কিছু করেন নাই। সরি, আমার একদম এইভাবে বলতে ইচ্ছা করে না, কিন্তু বলে ফেললাম। এত ভালো কিছু করেন নাই যে আপনাদের জন্য বাংলাদেশের মানুষ রাস্তায় নামবে। এই যে আপনার দলে এত কোটি কোটি বিএনপি করা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই আন্দোলন করেছে, এই আন্দোলনের ভেতরে জীবন দিয়েছে, অর্ধেকই তো হবে বিএনপির লোকজন, তাই না? জীবন দিয়েছে, তাই না? আপনাদের এই ভারত প্রীতি আর আওয়ামী প্রীতির জন্য জীবন দেয়নি। আপনারা যদি নাকি জনগণের সামনে স্পষ্ট করতে না পারেন, তাহলে আমরা কনফিউজ হব। আপনাকে স্পষ্ট একটা পক্ষ অবলম্বন করতে হবে। আপনি ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে নাকি না, এটা আমাদের জানা খুব জরুরি। এই মুহূর্তে কনফিউজড হয়ে থাকলাম, বাট আমার মনে হয় খুব সহসায় আমরা এটা জেনে যাব, তখন আমরা আমাদের মতামত জানাই দেব। এই দেশের মানুষ, যারা সাধারণ মানুষ আপনাদেরকে ভোট দেয়, রাজনীতি করে না, তারাও না আওয়ামী বিরোধিতা করে, তাই বিএনপির দলে ভোট দেয়। এমনিতে বিএনপি করার কোনো কারণ, অন্য কোনো কারণ নাই আসলে এরকম। তো সেই জায়গাটা যদি নষ্ট করেন না, তাহলে সামনে বিপদ হবে। কয়েকটা জায়গা যদি বলি যে এই যুদ্ধটা কেন হয়েছিল, বিডিআর হত্যাকাণ্ড, সেটার বিচার হইতে হবে। কমিটি গঠন করার কথা বলা হলো, এখন পর্যন্ত কিছুই করা হয়নি। কয়দিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন ওইটা নিয়ে এখনো তারা চিন্তা ভাবনা করছেন, ফাইনাল কিছু হয়নি। এই জন্য আপনাদেরকে ক্ষমতায় বসায়নি। পরের দিন উচিত ছিল বাংলাদেশে কোথায় কোথায় রয়্যাল এজেন্ট আছে সব কটার এই দেশ থেকে বাইর করা হয়নি। বিডিআরের নিরীহ সৈনিকরা তারা জেলখানায় আছে, এখন পর্যন্ত বের করে নেই। উচিত ছিল পরের দিন তাদেরকে যেইভাবেই হোক, জেনারেল অ্যামনেস্টি হোক আর যেইভাবে হোক, তাদেরকে করে দেয়া, করা হয়নি।
আলেমদেরকে বের করে দেওয়া দরকার ছিল, করা হয়নি। এই ছাত্ররা এখন পর্যন্ত হাসপাতালে আহত অবস্থায় আছে, চিকিৎসার টাকা নাই, আপনারা সরকার থেকে কোনো সহযোগিতা করেন নাই এখন পর্যন্ত। গতকালকেও এক পত্রিকাতে নিউজ দেখলাম, যারা নিহত হয়েছে তাদের পরিবারকে এই স্যাবলামো করে 2 লাখ 5 লাখ না, অন্তত 5 কোটি করে টাকা দেওয়া উচিত। তারা এই দেশ স্বাধীন করেছে, দেওয়া হয়নি। বাংলাদেশে গেল 15 বছরে ব্যাপক লুটপাট হয়েছে এই বিদ্যুৎ খাত নিয়ে, সেই জ্বালানি খাতের এখন পর্যন্ত একটা মামলা হয় নাই। আপনি দরবেশ বাবা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা হচ্ছে নীলক্ষেতে, সে এক ব্যবসায়ীকে পিটিয়ে মেরেছে। আরে ভাই, এই মামলায় তো সে তার কিছু হবে না, কারণ ওই কাজ তো সে করে নাই। সে যেটা করেছে সেটা দিয়ে 500 বছর তাকে জেলখানে আটকে রাখা সম্ভব, 500 বার তার ফাঁসি হইতে পারে। তার সে হত্যা করেছে এই দেশে মানুষ। কাকে করেছে জানেন? এই যে শেয়ার বাজার আছে না, এই শেয়ার বাজারে ক্ষতিগ্রস্ত হয়ে সুইসাইড করেছিল কয়েকজন মানুষ, মনে আছে? তাদের হত্যা মামলা হইতে হবে এর বিরুদ্ধে। যেই পরিবারগুলো শেয়ার মার্কেটে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের টাকা ফেরত দিতে হবে, তার সব প্রপার্টি বিক্রি করে নিলামে তুলে তারপরে সেই পরিবারগুলোর কাছে টাকা ফেরত দিতে, যে ব্যাংকের টাকা আত্মসাৎ করেছে সেই ব্যাংকের টাকা ফেরত দিতে হবে। হচ্ছে কিছুই হচ্ছে না। শুনেছেন এখন পর্যন্ত? এই যে বিদ্যুৎ খাতের মিটার, আপনার ডিজিটালাইজেশনের মাধ্যমে, প্রিপেড মিটারের মাধ্যমে যে কয় ইউনিট খরচ হচ্ছে কোনো কিছু জানা নাই, যা মন চাচ্ছে কাটে নিচ্ছে। সে মিটারের ব্যাপারে কোনো ব্যাপার হয়েছে এখন পর্যন্ত? কিছু করা হয়েছে? করা হয়নি। প্রবাসী লাউঞ্জ তৈরি করছে। আরে ভাই, পাশার চামড়া লাল হয়ে যায় বাইরে কাজ করতে করতে। 10 বছর 15 বছর বউ পোলাপান থুয়া মধ্যপ্রাচ্যে মানুষ বিদেশ খাটে, তার 5 মিনিট এয়ারপোর্টে যায় না, তার বসতে ইচ্ছা করে না। কখন সে পরিবারের কাছে যাবে তার ওই চিন্তা। আপনি এই বালের ভিআইপি লাউঞ্জ টাউন্স, প্রবাসী লাউঞ্জ টাউন্স করে তো লাভ নাই। তাদের জন্য দরকার ছিল 5 লাখ টাকা লাগে সৌদিতে যাইতে, ইন্ডিয়া থেকে যেতে লাগে 70,000। আমার দেশ থেকে কেন 70,000 টাকা একজন মানুষ সৌদিতে যেতে পারবে না? এইটা তার দরকার। একজন মানুষ বিদেশ যেতে চায়, তার পাসপোর্ট করতে কি কি সমস্যা হয় সেই সমস্যার সমাধান করেন। তার বিদেশ যেতে লোন দরকার, যেটা শ্রীলঙ্কা, নেপাল এইসব দেশগুলো করে, তার লোনের ব্যবস্থা করেন, বিদেশ পাঠানোর ব্যবস্থা করেন। মানুষ কাজ করে আপনাকে টাকা দিবে। 2 জন মানুষ আছে, একজন নাহিদ, একজন আসিফ। এই 2 জনকে উপদেষ্টা বানানো হয়েছে। আরেকজন মাহফুজ আলম ছিল প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, তাকে এনে উপদেষ্টা বানানো হয়েছে। আপনার মনে হয় এটা তার জন্য প্রমোশন? তাকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে যাতে এই আসিফ নজরুল গং, যারা প্রথম আলোর গং, তারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের কান ভারী করতে পারে। কারণ ইউনূস তো যেটা সত্য কথা, সে তো বাংলাদেশের কোনো কিছু চিনে না, বাংলাদেশের মানুষকে সে ঠিকমতো চিনেও না, সারা জীবন ছিল বাইরে। সো তাকে কেন রাখা হয়েছে? যেহেতু উনি সবার কাছে সমাদৃত, আন্তর্জাতিকভাবে আমাদের এখন টাকার ক্রাইসিসে আছে, রিজার্ভ ক্রাইসিসে আছে, তাকে দিয়ে আমরা বিদেশের সাথে লবিংগুলো করতে পারি, এই জন্য তাকে বসানো, সবাই মেনেও নিয়েছে। কিন্তু তাকে দিয়ে এখন যে এই যে প্রথম আলো সহ বিভিন্ন জায়গার এই যে যারা প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলোকে বসানো হচ্ছে। আপনি দেখেন ডেইলি স্টারের, এই যে সাবেক ডেইলি স্টারের প্রোডাক্ট আকবর হোসেন বিবিসির, তাকে বানানো হয়েছে লন্ডনের প্রেস মিনিস্টার। ওয়াশিংটনে বানানো হয়েছে গোলাম মর্তুজা। এই গোলাম মর্তুজার কথা ভুলে গিয়েছি আমরা। 2018 সালে নির্বাচন পর্যন্ত সে যেইভাবে ন্যাকেডভাবে ন্যাংটা হয়ে তারপরে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করেছিল, 18 নির্বাচনের পরে সে চোখ, তাকে সুশীল বানায় এনে বসানো হলো কোথায়? ডেইলি স্টারে। সে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে, এগুলো আমরা বুঝি না? এগুলো রয়ের প্ল্যান বি এর অংশ। তাদেরকে এখন এই জায়গায় নিয়ে বসানো হচ্ছে। অতএব যারা মনে করছেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং এদেরকে দিয়ে ভালো কিছু সম্ভব, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে রাখলাম যে এই যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। তাদের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় তাহলে মাঠে নামতে হবে, মাঠে নেমে তাদের বিরুদ্ধে আবার ফের যুদ্ধের ডাক দিতে হবে। আমি মনে করি যারা ছাত্র আছে, ছাত্রদের থেকে আরও বেশি প্রতিনিধি উপদেষ্টা পরিষদে যেতে হবে, যারা জীবন দিয়েছে, যারা ওই সময়। আমরা এখন শুধু 2 জন উপদেষ্টাকে বাইরে দেখছি, বাকি উপদেষ্টারা নাই। তারা তো জীবন দিতে এসেছিল, তারা কোথায়? তাদেরকে উপদেষ্টা বানাতে হবে। ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য, তাদেরকে উপদেষ্টা বানাইতে হবে। মানে আমার নামটা আমি বললাম না, কারণ হচ্ছে যে আপনারা মনে করেন না যে আমারটা মানে আমি হইতে চাই, এই জন্য আমারটা আবার আরেকজন বলবে, এই জন্য না, আমারটা বলে রাখি। এটা হচ্ছে আমি আপাতত দেশে যাচ্ছি না, এই কারণে আমার কোনো উপদেষ্টা হওয়ার যোগ্যতাও যদিও আমার নাই, বা কোনো পদে দিতে চাইলেও আমি সরকারের কোনো পদে যাব না, এই সরকারের কোনো সুযোগ সুবিধা আমি নিব না। সো আমি যাচ্ছি না আর কি। যে কারণে আমার মনে হয় এই মুহূর্তে একজন মানুষ আছে, আসিফ মাহতাব থেকে শুরু করে এই ডক্টর কনক সারোয়ার, পিনাকি ভট্টাচার্য সহ যারা ওই সংগ্রামে সরাসরি সরকারের বিরোধিতা করেছে, যারা জীবন বাজি রেখেছে, নিজেকে বিপদে ফেলেছে, তাদেরকে উপদেষ্টা পরিষদ আনতে হবে। আর এই বুইরা খাটাসের বাচ্চাগুলো যেগুলো আছে এখন উপদেষ্টা, এদের মধ্যে কেউ যদি জ্ঞানী থাকে বা আমলা টামলা তো কিছু লাগবে, ওদেরকে পরামর্শক হিসাবে রাখা যাইতে পারে। এর বাইরে জায়গা ছেড়ে দিতে হবে যুবকদের সামনে। আপনারা জানেন এই নাহিদ ইসলামকে ষড়যন্ত্রের জলে ফালানোর জন্য কিছু কিছু ব্যক্তিরাও পর্যন্ত না বুঝে পর্যন্ত তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা মিছিল, তারপরে তার সকল কর্মকাণ্ডকে ছোট করে দেখতে চায়, যেটার আমি তীব্র নিন্দা জানাই। আপনারা জানেন যে বাংলাদেশের এই কঠিন সময় হাসিনার কাছ থেকে বিদায় হওয়ার জন্য যে 1 দফা ঘোষণা করেছিল, এই 1 দফা কিন্তু আপনার চারটিখানি কোনো বিষয় নয়। এই 1 দফা চাইলেই যে কারো মুখ থেকে বের হয় না। এই 1 দফা চাইলেই আপনি আমি সবাই মিলে বলতে পারি না। একেবারে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বাংলাদেশে তখনও শেখ হাসিনা প্রাইম মিনিস্টার, তার পুলিশ প্রশাসন, তার সকল লোকজন, সেই লোকের সামনে দাঁড়িয়ে বউ কুচিয়ে যে লোকটি শেখ হাসিনার পতনের দাবি চেয়েছে, সেই হচ্ছে নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলাম হচ্ছে যে যার পাছা লাল হয়েছে, যে সম্পূর্ণভাবে এই টিভির হারুনরা তাকে গুম করে তারপরে মেরে 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 রাস্তায় ফেলে রেখেছিল। আপনার একটা বিজয় কখনোই সামান্য কোনো জায়গা থেকে বললেই হয়ে যায় না। বহু মানুষের ত্যাগ, বহু মানুষের ভালোবাসা, বহু মানুষের আন্তরিকতার ফসল হচ্ছে আজকের এই বাংলাদেশের বর্তমান সময়ের বিজয়। আপনারা জানেন এই নাহিদ
সর্বপ্রথম এই যে কয়েকদিন আগে বাংলাদেশে যখন বিভিন্ন দিবসগুলোকে বন্ধ করেছে, তখন এই নাহিদ অকপটে বলেছে যে বাংলাদেশে এই পারিবারিক দিবস পালন করার কোনো সুযোগ নেই, দেওয়া হবে না, করা যাবে না। শুধুমাত্র শেখ পরিবারের পক্ষ থেকেই 8টা দিবসের মধ্যে 5টাই হচ্ছে তাদের। একটা তার সন্তান শেখ রাসেল, শেখ কামাল, ফজিলাতুন্নেসা, শেখ মুজিব, এইরকম করে করে তারা 5টা জাতীয় দিবসকে শুধুমাত্র পরিবারের দিবস হিসেবে ঘোষণা করেছে। সেই নাহিদ সর্বপ্রথম সেই পরিবার বিরুদ্ধে তাদের সেই সকল দিবসকে বন্ধ করে সাংবাদিকদের সামনে অকপটে কথা বলেছে। এই হচ্ছে সেই নাহিদ, যেই নাহিদ আজকের এই যে শেখ মুজিবুর রহমান সাহেবের ছবি থাকবে থাকবে না, কি হবে হবে না, এবং বাংলাদেশের যে তিনি জাতির পিতা তাকে মানেন না, সেটা নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড বক্তব্য দিয়েছেন। কোন জাতীয় অনেক বড় বড় নেতাদের কাছ থেকেও আমরা এরকম বক্তব্য কিন্তু পাইনি। অতএব এই সকল মানুষদেরকে চিনতে হয়, জানতে হয়, এই সকল মানুষদেরকে শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়, এই সকল মানুষদেরকে আগলে রাখতে হয়, আদর করতে হয়, ভালোবাসতে হয়। নাহিদ যদি সারা জীবনও ঘুমিয়ে থাকে, শুধু একটাই ইস্যুতে নাহিদ যে আমার বাংলার জনগণকে উপকার করেছে, সেই ইস্যুতেই তার জন্য আর কোনোদিন কোনো বিষয় তার কাছ থেকে প্রাপ্তির আমাদের কিছু নাই। একটাই বিষয়, শুধু এক দফা দাবি যেটুকু তিনি পূরণের জন্য মাঠে নেমে তিনি মুখ উঁচিয়ে কথা বলেছেন, সেটার জন্যই তো কৃতজ্ঞতার শেষ নাই। আজকের এই নাহিদের সেই এক দফা দাবিকে আজকের সারা বাংলাদেশের মানুষ মেনে নিয়ে তারপরে এই বিজয় অর্জন করেছে। অতএব নাহিদ আমাদের অহংকার, নাহিদ আমাদের গৌরব, নাহিদ আমাদের আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, নাহিদ আমাদের দেশের জাতীয় সম্পদে রূপান্তরিত হয়েছে। কথা কম বলে, বুদ্ধিভিত্তিক কথা বলে, হিসাব করে কথা বলে, মাধুর্যপূর্ণ একজন ব্যক্তিত্ববান মানুষ, অল্প বয়স্ক কিন্তু এত স্মার্ট, এত ব্যক্তিত্ববান আমি খুব কম মানুষকে দেখেছি। সেই নাহিদকে নিয়েও ধান্দা যারা করতে চাও করবা, তাদেরকে দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, দেশবাসী। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।